আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ডক্টর হব, কিন্তু সেটা হচ্ছে এক সময় হয়েছিলাম বা করতেছিলাম ইন্টার্নি, যেটা একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। তবে আমি এগুলো সব অতীত ভুলে গিয়ে এখন আমি সামনে দিয়ে আগাইতে চাচ্ছি। আমার পুরো নামটা হচ্ছে মুনিয়া খান রোজা। আমি ছোট থেকে বড় হয়েছি চাঁদপুরে। এসএসসি পর্যন্ত আমি পড়ালেখা করেছি চাঁদপুরে, তারপর আমি ঢাকা চলে আসছি। আমি যখন চাঁদপুর থেকে ঢাকা চলে আসি, আমাদের বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড। তো ওইখানে হচ্ছে আমাদের বাড়ি। তো আমার দাদা বাড়ি হচ্ছে, আমার দাদার বাড়ির বাসা ছিল ইন্ডিয়াতে। তো দাদা ভাইয়া যুদ্ধের সময় ঢাকায় এসে বাড়ি করেছিল তিনতলা, তো বাবা আবার ওইটাকে ভেঙে আটতলা করেছে। তো ওইখানে আমার এখন বর্তমানে আমার সৎ মা, এরকম টাইপের মা থাকে। তো আমি বাসা যাওয়া হয় না, আমি হোস্টেলে থেকে মেসে মেসে বলেন হোস্টেলে বলেন, আমি এখানে থেকে পড়াশোনা করি নাই, আমি বাসা থেকেই পড়াশোনা করতাম। যখন আমি মেডিকেলে অ্যাডমিশন হলাম, আমি বাসা থেকে কন্টিনিউ কোচিং ক্লাস সবকিছুই করতাম। এর থেকে আর কি হোস্টেল বা মেস থাকা হয় নাই। খুব একটা বিড়ম্বনায় পড়তে হয় না, না যে সমস্যা থাকে, যে থাকার সমস্যা থাকে। না, আমাদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, বাট আমার মেসে থেকে আমার পড়া হয়নি, আমি বাসা থেকে কন্টিনিউ করে যেতাম। তখন থেকে কি মডেলিং এর উপর একটা ঝোঁক ছিল কিনা? অনেকে বলছে যে তুমি টিকটক করতা, টিকটকে বেশ ভালো পপুলার ছিলা, এই ব্যাপারটা এসেছিল, করতা নাকি তখন? না, মডেলিং এইসব আমার মাথাও আসে নাই। আমার একটাই লক্ষ্য ছিল, আমি ডক্টর হব, আমি মানুষের সেবা করব। আমার একটাই লক্ষ্য ছিল। আর টিকটক যদি বলেন, আমি আছে না যে আমি টিকটক স্টার্ট করেছি হচ্ছে গত বছর কোরবানি ঈদের পরে, ঠিক 1 সপ্তাহ বা 14 দিন হবে। তো আমি টিকটক দেখতাম হসপিটালে বসে, যে ভালো লাগছিল না, বোরিং ফিল হচ্ছে, আমি ফোনটা হাতে নিয়ে একটু টিকটক দেখি কেমন লাগে। তো টিকটক দেখতাম আমি, তো দেখি যে ভালোই লাগতেছে, পরে আমি বললাম যে একটা করে দেখি। তখন কিন্তু আমি অনেক শুকনা ছিলাম, মানে গলার হাড়টা সব দেখা যায়, তো এতটাই শুকনা ছিলাম যা বলার বাহিরে। তো তখন না টিকটক করতে গেলে কেমন জানি লাগতো, বোরিং ফিল হইতো। আর আমি কিন্তু টিকটক করবো না, পরে আবার বলতেছি না করে দেখি যে কেমন। তো ওই ক্ষেত্রে আর কি টিকটক করা হয়। আপু ছোট করে একটু বললাম, যেহেতু প্রসঙ্গ কথা কিছু কিছু কথা আসে, সেটা হলো যে তুমি মাঝখানে তুমি বেশ কিছু ইন্টারভিউ দিয়েছো, সেই জায়গাটা আমি ধরছি না, সেই জায়গাটা আমি যাচ্ছি না। তুমি পরবর্তীতে তুমি স্ট্যাটাস দিয়েছিলে যে তুমি আত্মহত্যা করবা, এই ব্যাপারটাও চলে এসেছিল। কি কারণে আসলে এই ডিসিশনটা নিয়েছিলা, এবং এটা একটু জানতে চাই আসলে যে কেন আসলে। কারণটা হচ্ছে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কারণ জনগণ আমাকে অনেক কথা বলে, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার দিকে তাকায় থাকে, কারণ আমার কথা হয়তো তারা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তো আমি এগুলো সহজে নিতে পারছিলাম না, একা একা থাকি, তো অনেক কিছু মাথায় চলে আসে। তো সেই কারণে আর কি আমি সুইসাইড করার জন্য বাধ্য হয়েছিলাম। তবে ওইখান থেকে ফেরত আসছি আবার, কারণ এটা আমার লাইফ না, আমার সামনের দিকে আগাইতে হবে, আমার বাঁচতে হবে। মৃত্যু মৃত্যুবরণ করলে তো হবে না। তো সেই কারণে আর কি আমি আর আত্মহত্যা করলাম না। মানুষের একটা স্বপ্ন থাকে, যখন বুদ্ধি হয় তখন থেকে একটা স্বপ্ন থাকে যে আমি এটা করব, এবং আমার ফিউচার প্ল্যান এইভাবে আর কি সাজানো। তোমার কিভাবে সাজানো ছিল সেই ছোটবেলা থেকে একটু যাবো আমি। অ্যাকচুয়ালি ছোটবেলার কথা বললে অনেক কথা। আমি কষ্ট করে বড় হয়েছি, আর আমার মা বাবা নেই, আমার মা বাবা হচ্ছে মৃত। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ডক্টর হব, কিন্তু সেটা হচ্ছে এক সময় হয়েছিলাম বা করতেছিলাম ইন্টার্নি, তো এক সময় হয়ে গিয়েছে, এটা একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। তবে আমি এগুলো সব অতীত ভুলে গিয়ে এখন আমি সামনে দিয়ে আগাইতে চাচ্ছি। নিজেকে পরিবর্তন করার জন্য আমি কেয়া আপুর কাছে নিজের ইচ্ছা থেকে আসছি। কেয়া শেখ মেকওভার সেলুন যে লোকটা আমাকে দিয়েছে আপু, এটা একদমই অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজেকে চিনতে পারছিলাম না, তো কেয়া আপু আমাকে হেল্প করছে, আলহামদুলিল্লাহ, কেয়া আপু অসংখ্য ধন্যবাদ। আর আমি মানুষের জনগণের কাছে আমি একটাই চাওয়া পাওয়া, সবাই আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচতে দেন, আমার এটাই চাওয়া পাওয়া, আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। এবং তুমি বর্তমান সময়ে এসে যে এখন এখন তুমি যে লুকটা দিয়েছো, তুমি মেইনলি তুমি ফোকাস করতে চাচ্ছ যে তুমি মডেলিং করবা, সামনে তুমি মডেলিং করবা, এবং তুমি তোমার যে স্বপ্ন ছিল যে তুমি ডক্টর হবা বা ইন্টার্নি করতেছিলা, সেই চ্যাপ্টারটা তুমি ক্লোজ করে এখন তুমি মডেলিং এ পা দিতে চাও। এটা এটা একটু জানো। অ্যাকচুয়ালি যে ওইটা আমি ক্রস করে এখন আমি মডেলিং আমি যোগ দিব কিনা আমি এখনো বলতে চাচ্ছি না। তো যেহেতু কেয়াপুর কাছে আসছি, কেয়াপু পুরো আমাকে চেঞ্জ করে দিয়েছে। তো আশা করি যদি আমার এগুলা দেখে জনগণ বা কেউ দেখার পর যদি আমাকে বলে যে মডেলিং এ যোগ দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমি সামনের দিকে আগাবো। একটু জানতে চাই যে তোমাকে জেল জেল কেন হয়েছিল, সেই সময়টা তোমার অপরাধটা কি ছিল ওই সময়টা আসলে? আমাকে যে জেলে নিয়েছে কারাগারে ডিসেম্বর মাসে 24 তারিখে, তো আমি একটা মামলাতে আটক হয়ে গিয়েছি, সেই কারণে আমাকে কারাগারে নেওয়া হয়েছে। এটা একটা কেস কার্ড। তো ওই কেস কার্ডটা যেদিন আমি কারাগারে ঢুকবো, এখানে একটা কেস কার্ড দেওয়া হয়। কেস কার্ডটা আমার থানার নাম লেখা থাকে, প্লাস হচ্ছে আমার নাম, আমার বাবার নাম, আর হচ্ছে একটা ধারা লেখা থাকে। তো ধারাটা আমার মনে আছে, আমাকে 3টা ধারা দিয়েছিল, একটা হচ্ছে 170, আরেকটা হচ্ছে 468, আরেকটা হচ্ছে 417। তো আমাকে 3টা ধারা দেওয়া হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই 3টা ধারা কি, কারণ আমার আইডিয়া নাই এই সম্পর্কে। যে কারাগার লাইফটা একটু অন্যরকম, তোমার অভিজ্ঞতাটা একটু জানতে চাই যে ওই সময়টা তোমার অভিজ্ঞতা কি ছিল? ওই সময়টা আমার অভিজ্ঞতা বলতে, আমি ওইখানে বসে প্রচুর কান্না করতাম, একদম ভেঙে পড়তাম। ওইখানে গাছের নিচে ওয়ার্ডের ভিতরে আমি বসে কান্না করতাম, কিন্তু ওইখানে অনেক লোকজন ছিল, মেয়ে মানুষ ছিল, সবাই আমাকে সান্ত্বনা দিত, ঠিক হয়ে যাবে, তুমি বের হয়ে যাবা, টেনশন করবে না, কান্না করবে না, ভেঙে পড়বে না, নিজেকে শক্ত করো। তো আমি ভেঙে পড়ছি ওইখানে। আমি টোটালি আমার আমার যে মেয়ের ওয়েট ছিল 68 ছিল, তো ওইখানে আমি 2 মাস 8 দিন ছিলাম, 9 দিনের দিন বের হয়েছি।
তখন ওয়েট নিয়ে বের হয়েছে মাত্র 48 কেজি, 48। আমি এতটুকু বলবো, জনগণ আমাকে, আমার কথায় হয়তো কষ্ট পেয়েছে, সেই কারণে আমাকে নোংরা নোংরা কথা বলে। জনগণের কাছে একটাই আমার চাওয়া, আমার বাঁচতে হবে, আপনারা আমাকে বাঁচতেন দেন। আমি ভালো কিছু করতে চাচ্ছি, আমি অতি সবকিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে আগাইতে চাচ্ছি, ভালো কিছু করতে চাচ্ছি। আপনারা জাস্ট শুধু আমার পাশে একটু থাকেন, আমাকে সাপোর্ট করুন, ইনশাল্লাহ আমি সামনের দিকে আগাইতে পারবো।